আজ তোমাদের শোনাচ্ছি রূপক চট্টরাজের আধুলি রহস্য। রামপদর মতো খাউন্দার লোক এ অফিসে আর দুটি নেই। ভাবতাম সে ভোজন রসিক, কিন্তু তা নয়। সে আসলে একটা আস্ত পেটুক। খাওয়া দাওয়ার কোনো বাজবিছার নেই, এক কথায় সর্বভুকও বটে। এই তো সেদিন নীরদবাবুর মেয়ের বিয়েতে অফিস শুদ্ধ সকলের নেমন্তন্ন। একটা কাজে আটকা পড়ে গিয়েছিল রামপদ, তাই কাজটা সেরে শ্যামনগর পৌঁছতে ওর অনেক দেরি হয়ে যায়। নীরদবাবুর শ্যামনগরের বাড়িতেই ছিল বিয়ের অনুষ্ঠান। রামপদ যখন সেখানে পৌঁছলো তখন অফিসের বন্ধুদের খাওয়া প্রায় শেষ, দই মিষ্টি পরিবেশন করছে। এমন সময় রামপদকে দেখে সকলের চোখ তো একেবারে ছানা বড়া। সবাই ধরে নিয়েছিল যে ওর আর এ নেমন্তন্ন রক্ষা করা হলো না, কিন্তু কেউ আমন্ত্রণ জানালে ও সেটা যেমন করে হোক রক্ষা করবেই। বিশেষ করে যদি ভুরি ভোজের ব্যাপার থাকে, তবে তো কথাই নেই। দেরি হলেও রামপদ হাজির হয়ে সে কথাই আর একবার প্রমাণ করল। অফিসের বন্ধুদের মিষ্টি ও দই খাওয়া দেখে রামপদ মনে মনে ভাবে, এত দেরিতে এসে খাওয়া সেরে আবার বাড়ি ফিরতে হবে। তো অফিসের বন্ধুরা নিশ্চয়ই খাওয়া শেষ হলে যে যার বাড়ি চলে যাবে, কে আর ওর জন্যে বসে থাকবে। নিজে খুব ও ভালোই জানে ওর খাওয়া তো যে সে খাওয়া নয়, পুরো 1 ঘন্টা কেটে যাবে খেতে খেতে। তাই ও আর ভাবনা চিন্তা না বাড়িয়ে একটা পাতা টেনে নিয়ে খেতে বসে পড়ল অফিসের বন্ধুদের পাশেই। হৈ হৈ করে উঠল সকলে এই ব্যাপারটা দেখে। নীরদবাবুর কানে খবর যাওয়া মাত্র ছুটে এলেন। ওর স্বনির্বন্ধ অনুরোধ সত্ত্বেও রামপদ নিজের সিদ্ধান্তে অটল। আসলে ও একবার খেতে বসলে ওর খিদেটা 4 গুণ বেড়ে যায়। সে সময় খাওয়া দাওয়ার কোনো বিচার করে না, জেদও চেপে বসে। তাই জেদের বসেই হোক বা খিদের টানেই হোক, ও 2 বালতি রসগোল্লা সাবার করে দিল। অফিসের বন্ধুরা ওকে আর থামাতে পারে না। নীরদবাবু এসে রামপদকে হাত জোর করে বলেন, এবার তবে পান্তুয়া দেব না দই দেব? রামপদ নিজের পেটে হাত বুলিয়ে বিড়বিড় করে মন্ত্র আওড়ানোর মতো করে কি যেন বলতে লাগলো। তারপর পান্তুয়া আনার আদেশ করল। পরিবেশনকারীরা কাছেই ছিল, সঙ্গে সঙ্গে ছুটে এলো পান্তুয়ার বালতি নিয়ে। 50-60টা পান্তুয়া খাওয়ার পর রামপদ থামল, চারদিক একবার চেয়ে দেখল। ততক্ষণে দইয়ের হাঁড়িও ওর সামনে এসে হাজির। রামপদ ফের পেটে হাত বুলোতে বুলোতে মন্ত্র আওড়াতে লাগলো আর ইশারায় দইয়ের হাঁড়িটা নামিয়ে দিতে বলল। ওটাও কিছুক্ষণের মধ্যে সাবার। অফিসের বন্ধুরা সব হাঁ করে দেখতে লাগলো তার রকম সকম। 2-1 জন রামপদকে উঠে পড়তেও বলল। শেষে ওকে ফেলে রেখেই সকলে চলে যাওয়ার কথা বলে। বাধ্য হয়ে রামপদ সে যাত্রায় খান্তি দিল। সেদিনের ওই খাওয়া দেখে সকলের তো চক্ষু চড়ক গাছ, নিজেরাই বলাবলি করতে লাগলো, রামপদ একটা আস্ত রাক্ষস, ছোটোখাটো দত্তি। তা না হলে কেউ এত খেতে পারে? কেউ কেউ বললে, নিশ্চয়ই ওর মন্ত্রতন্ত্র জানা আছে। দেখলি না খাওয়ার শেষের দিকে ও পেটে হাত বুলিয়ে বুলিয়ে কি যেন বিড়বিড় করে আওড়ায়। তখনকার মতো এ ব্যাপারটা সকলের কাছে রহস্যই থেকে গেল। কিছুদিন পরে আর একটা নেমন্তন্ন পেল অফিস বন্ধুরা। এবার সব্যসাচীর বিয়ে। ও থাকে রানাঘাটে। কলকাতা থেকে রেলপথে 1 ঘন্টা 2-2.5-এর পথ। রামপদর অনেক দিনের ইচ্ছা রানাঘাটের ল্যাংচা আর কৃষ্ণনগরের সরপুরিয়া খাওয়ার। সব্যসাচীকে ও সে কথা কয়েকবার জানিয়েওছে। তাই বাধ্য হয়েই সব্যসাচী ওকে আগাম জানিয়ে রেখেছে যে ওই 2টো আইটেম ওর বউভাতের মেনুতে রাখা হয়েছে। দেখতে দেখতে সেই দিনটা এসে গেল। তাড়াতাড়ি অফিসের কাজকর্ম সেরে
5-7 জন অফিসের বন্ধু রওনা হলো। অনেক দূরের পথ সেই রানাঘাট। খেয়ে দিয়ে আবার ফিরতে হবে। বেশি রাত হলে সবারই বাড়ি ফেরা মুশকিল হয়ে যাবে। সন্ধ্যের মুখে ওরা রানাঘাটে পৌঁছে গেল। এ দলে সুনীল, সুব্রত, মনোজ আর সঙ্গে স্বাভাবিকভাবে রামপদও এসেছে। আসার সময় ওকে অনেক করে সকলে বোঝায়, এটা না নেমন্তন্ন বাড়ি, একটু বুঝে সুঝে খাবি, এমন কিছু করিস না যাতে আমাদের সম্মান নষ্ট হয়। আর তাছাড়া আমরা তো সব্যসাচীরই অফিসের বন্ধু, ওর শ্বশুর বাড়ির লোকেরাও তো সেখানে থাকবে। কিন্তু কে শোনে কার কথা? এবারে প্রথম থেকেই রামপদ নিজের খাওয়ায় মন দিয়ে দিয়েছে। ডজন খানেক লুচি দিয়ে ওর শুরু, তারপর 2 রকমের তরকারি, ডাল, পোলাও, মাংস, মাছের কালিয়া, ফিশ ফ্রাই, কিচ্ছু বাদ দেয়নি। মাছের কালিয়াটা বোধহয় মনপ্রুত হওয়ায় ও 30 মাছ সাবড়ে দিল। আর ল্যাংচা সরপুরিয়ার তো কথাই নেই, একেবারে বালতি, ট্রে সব হাপিস। এরপর দই আসতেই রামপদ ফের পেটে হাত বুলোতে বুলোতে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। তারপর 2 হাঁড়ি দইও উধাও। মনোজ পাশে বসেই খাচ্ছিল। ওর কানে গেল কয়েকটা শব্দ, যেটা সবাই ভাবছে মন্ত্রতন্ত্র, কিন্তু আসলে তা নয়। সেটা হলো মাত্র 1 আদুলির মায়া করে লাভ নেই। কিন্তু ও যে কী বলতে চাইছে সেটা মনোজের মাথায় ঢুকলো না। ভেবেচিন্তে যখন কোনো কুলকিনারা পেল না, তখন বাধ্য হয়েই রামপদকে ফিসফিস করে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, কথাটার কি অর্থ রে? কিছুই তো বুঝলাম না। ওটা তুই বুঝবি না বলে রামপদ হাত মুখ ধুতে গেল। মনোজ সকলকে ব্যাপারটা জানায়। সবাই তো শুনে অবাক। বলিস কি রে, ওটা তবে ওর কোনো মন্ত্রতন্ত্র নয়? মনোজ বললে, নিজের কানে শুনেছি। ও বলছে মাত্র 1 আদুলির মায়া করে লাভ নেই। সুব্রত বলে উঠল, ও তো বেশ কয়েকবার ওই শব্দগুলো উচ্চারণ করে খেতে খেতে। মনোজ বললে, ও কিন্তু প্রথম দিকে ওসব কিছু বলে না, যত বিরিয়ানি ওর খাওয়ার শেষের দিকে। তুই তো ওর পাশে বসে খাচ্ছিলি, তা ওকে একবার জিজ্ঞেস করলি না কেন? আচ্ছা, মুশকিল তো। কি বলছে তা তো বললাম, কিন্তু কেন বলছে তা তো জানি না। ওই হলো, কেন বলছে জিজ্ঞেস করবি তো? না না, এখন থাক, এই বিয়েবাড়িতে আর হইচই করে দরকার নেই রে। তার চেয়ে বরং ট্রেনে ফেরার সময় ওকে সবাই মিলে ধরব। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে অফিসের বন্ধুরা কলকাতা ফেরার ট্রেনে এসে উঠল। রাত তখন 8টা হবে। রামপদর সামনে আর কেউ কিছু জিজ্ঞেস করতে সাহস পেল না। জল্পনা কল্পনা করতে করতে নৈহাটি স্টেশন এসে গেল। রাতের ট্রেন। একজন ঝাঁকায় করে 2-2টো কাঁঠাল নিয়ে উঠল ওই কম্পার্টমেন্টে। সবাই হইচই করে উঠল। রামপদকে কাঁঠাল দেখিয়ে সুব্রত বলল, কিরে, সাবার করতে পারবি? রামপদ এক গাল হেসে বলে, এ আর কেমন কি, আলবাত পারবো। রামপদর কথায় সকলে ওর মুখ চাওয়াচাই করতে লাগলো। মনোজ, সুনীল সবাই নাম করা খাইয়ে। রামপদর সামান্য হুমকিতে ওরা যেন সব কেমন সিটিয়ে গেল। পরের স্টেশনে এক লজেন্সওয়ালা ওদের কম্পার্টমেন্টে উঠতে দেখে রামপদ খুব গর্বের সঙ্গে সবাইকে বলল, ওই লজেন্সওয়ালার সমস্ত লজেন্সও কাঁঠাল দুটোর সঙ্গে সাবড়ে দিতে পারি। কিরে, কেউ বাজি ধরবি? এরপর আর কারো সাহস হলো না রামপদকে ঘাটাতে। রামপদ ভাবল, আগামীকাল তো অফিস ছুটি, এ কাঁঠাল দুটো বাড়ি নিয়ে গেলে ছুটির দুপুরটা বেশ ভালো কাটবে। তাই কাঁঠালওয়ালাকে দাম জিজ্ঞেস করলো। কাঁঠালওয়ালা বললে, বাবু, ঠিক দাম বলবো? এ দুটোর দাম পড়বে গোটা 30 টাকা।
রামপদ ওর কথা শুনে চমকে উঠল, বলল, বলিস কি রে? কাঁঠালওয়ালা বলে, কত দেবেন বাবু আপনি? রামপদ বন্ধুদের মুখ চাওয়াচাই করে বলে, 10 টাকা দেব। না বাবু না, আমার কেনা দামই হলো না। আপনি যদি দুটো নেন তবে এক দাম পড়বে 20 টাকা। রামপদ পকেটে হাত ঢুকিয়ে দেখে ওর কাছে আছে মাত্র 25 টাকা। কাঁঠাল দুটো নিয়ে যাওয়ার একটা খরচ আছে, তাছাড়া আছে ওর বাস ভাড়া। ও ফের কাঁঠালওয়ালাকে বলল, 15 টাকায় দিবি তো দিয়ে যা। কাঁঠালওয়ালা দেখলো এত রাতে আবার কাঁঠাল দুটো বাড়িতে বয়ে নিয়ে যাবে, তাই একটু কম লাভে ওই 15 টাকাতেই ও দুটো দিয়ে পরের স্টেশনে নেমে গেল। রামপদ তো কাঁঠাল দুটো পেয়ে খুব খুশি। অফিসের বন্ধুরা তখন রামপদকে বলে, যদি এখন একটা খেতে পারিস তবে তোকে আমরা 50 টাকা দেব। রামপদ সঙ্গে সঙ্গে নিজের পেটে হাত বুলিয়ে বুঝল সব্যসাচীর বাড়িতে খাওয়াটা আজ একটু বেশিই হয়ে গেছে। কিছু আগেও আবেগের বশে অনেক কথাই ও বলে ফেলেছে, এখন আর এ বাজি ধরাটা বোধহয় ঠিক হবে না। সেই ভেবে ও চুপ করে থাকে। ওকে চুপচাপ থাকতে দেখে মনোজ কটাক্ষ করে বলে, কিরে, হয়ে গেল তো? একটু আগে তো বলছিলি এক বয়াম লজেন্স, দুটো কাঁঠাল সব সাবড়ে দিবি, আর এখন একটা কাঁঠালেই চুপসে গেলি। রামপদ সচরাচর রাগে না, কেউ ওকে রাগতে দেখেছে বলেও মনে পড়ে না, কিন্তু মনোজের কথায় ওর মাথায় রাগ চেপে গেল। ও সব সহ্য করতে পারে, কিন্তু খাওয়া নিয়ে কেউ কিছু বলবে সেটা ওর একদম সহ্য হয় না। পেটে ফের হাত বুলোতে বুলোতে বিড়বিড় করে বলল, না, মাত্র এক আদুলির মায়া করে লাভ নেই। সকলে কান খাড়া করেই ছিল রামপদর ওই মন্ত্রটা জানার আগ্রহে। রামপদ এবার হো 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 হা 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 হো 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 হা 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 হাসতে হাসতে গড়িয়েই গেল। বলল, আরে বোকা, এ কথাটা শোনার জন্য তোরা তখন থেকে আমার পেছনে লেগেছিস। তবে শোন, আমি তখন খুব ছোট, যা খাই ও বমি করে দিই, কিছুতেই হজম হয় না, ভীষণ পেটরোগা ছিলাম। আমার ঠাকুমা তখন গায়ের এক ঠাকুর মন্দিরে মানত করেছিলেন। তারপর থেকে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলাম আর খেতে টেতেও শুরু করলাম। এইভাবে খেতে খেতে আমার খাওয়া এত বেড়ে গেল যে আর কন্ট্রোলে থাকে না। বাড়ির সবাই সেটা জানে, তাই তো ঠাকুমা আবার এক ঠাকুরের পুজো দিয়ে আমার কোমরে একটা সিল্কের কার্ড বেঁধে দেন। ওটা যখন ছিঁড়ে যায় আমি আর একটা কিনে এনে বদলে নিই। এক আদুলি তো এখন ওটার দাম। আসলে একবার খেতে বসলে আমার তো আর কোনো হুঁশ থাকে না, তাই পেটে হাত বুলিয়ে দেখে নিই কার্ডটা ঠিক আছে না এইবার বুঝি ছিঁড়ে যাবে। তখনই তো আমার মুখ ফসকে বেরিয়ে আসে ওই শব্দগুলো, মাত্র এক আদুলির মায়া করে লাভ নেই। রামপদর এমন স্বীকারোক্তি শুনে হা 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 হো 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 হা 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 হো 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 হাসতে হাসতে সকলের প্রায় পেট ফেটে যাওয়ার জোগাড়। হাসির দমক কমলে সবাই নিজেদের কথা মতো চাঁদা তুলে রামপদকে 15 টাকা দিয়ে সেদিনের মতো রেহাই পেল।